বন্ধুরা, আমাদের রুম থেকে জাস্ট কাঞ্চনজঙ্ঘাটাকে একবার দেখো। জাস্ট অসাধারণ, অপূর্ব। দেখতে পাচ্ছ কি সুন্দর। দারুণ লাগছে দেখতে, বলো। হঠাৎ ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে হঠাৎ করে এরকম জানলা দিয়ে তাকিয়েছি, দেখছি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। কি সুন্দর, ভালো লাগছে দেখতে। বর এখনো ঘুমাচ্ছে, আর কি ঠান্ডা। চল, আমাদেরকে রেডি হয়ে নিতে হবে, আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। আমরা আজকে যাব গুরুদারমার লেক, পবিত্র স্থান। আর একবার তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ দারুণ, প্রাণটা আমার জুড়িয়ে গেল গো, জীবনটা আমার ধন্য হয়ে গেল গো পাহাড়ে এসে। কি সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পুজো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা আমরা একদম রুম থেকে, মানে হোটেল থেকে স্টার্ট করছি। আর আজকে আমরা যাচ্ছি গুরুদারমার লেক। তো চলো, তোমাদেরকে পুরো ভিউটা দেখাবো, সাথে থাকো। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর পেছনে দেখতে পাচ্ছ এই পাহাড়, আমাদের রুম থেকে এই ভিউটা দেখা যায়। আমাদের রুম থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, তোমাদেরকে দেখিয়েছি, আশা করি দেখেছো। আমরা তো বেরিয়ে পড়েছি, আর আমরা বেরিয়েছি 6:45 মতো, কারণ গুরুদারমার লেক যেতে হলে যতটা সম্ভব তাড়াতাড়ি বেরোনো যায় ততটাই ভালো। আমাদের 5:30টায় বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা যেখানে স্টে করেছি ওখানে ওরা বলল যে 6টার পরে বেরোনোই ভালো, কারণ প্রচণ্ড ঠান্ডা থাকে। আর এত ঠান্ডাতে গাড়ি চালানোটাও খুব চাপের হয়ে যাবে, আর প্রচণ্ড হাওয়া। সত্যি কথা বলতে বেরোনোর পরে বুঝতে পারছি যে কি ঠান্ডা। তবুও দেখছি আমরা একা নয়, অনেক মানুষজনই বেরিয়েছে, আমাদের আগেও কিছু গাড়ি বেরিয়ে চলে গেছে। লাচেন থেকে গুরুদারমার লেক যাওয়ার কিছুটা রাস্তা খুবই খারাপ ছিল, খারাপ মানে খুবই খারাপ। তারপরে রাস্তাটা খুব ভালো ছিল। তো আমরা যখন বেরিয়েছিলাম, ওখানে লোকাল যারা ছিল ওনারাও বলেছিলেন যে প্রথমে কিছুটা রাস্তা একটু খারাপ আছে, সাবধানে গাড়ি চালাবেন। তো আমরাও সেই মতো ভাবে ধীরে সুস্থে বেরিয়েছিলাম। সত্যি কথা বলতে রাস্তাটা এত খারাপ ছিল, কিছু কিছু জায়গায় আমি তো ভয়ে নেমে গেছিলাম। তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি বরং নিজে একা উঠে যাও, আমার যতটা কষ্ট হোক আমি নিজে হেঁটে হেঁটে এই রাস্তাগুলো পার করে নেব। তো তারপরে মোটামুটি খারাপ রাস্তাগুলো পার করে চলে এসেছি। এরপরে যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো খুবই ভালো, মানে বুঝতেই পারছো যে এই রাস্তাগুলো তো আর্মি রাস্তা, যার কারণে এই রাস্তাগুলো মোটামুটি পিচ রাস্তা, খুবই ভালো। আর সব জায়গায় ভিডিও করা পসিবল নয়, কারণ এখানে প্রচুর আর্মি ক্যাম্প আছে। আর আমি মনে করি ওনাদের নিরাপত্তার জন্য এইসব জায়গাতে ক্যামেরা না করাই ভালো। তো সেই জায়গাগুলো আমি অ্যাভয়েড করে বাকি ভিউগুলো তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। আর বিশ্বাস করো, নর্থ সিকিম আসার আমাদের জীবনের একটাই ইচ্ছে ছিল যে আমরা গুরুদারমার লেক দেখব। মানে এই ইচ্ছেটার জন্য আমরা এতটা কষ্ট করে এসেছি, আর আমাদের আসার পথে এত আমরা বাধা বিপত্তি পেয়েছি, তোমরা তো আগের ব্লগে শুনেছো। যখন আমরা ডিসাইড করেছিলাম আমরা নর্থ সিকিম বেড়াতে যাব, তখন আমরা এটা প্রথমে ডিসাইড করে নিয়েছিলাম যে আমরা আগে গুরুদারমার লেক থেকে স্টার্ট করব। তো সবাই প্রথমে লাচুং যায়, লাচুং থেকে তারপর লাচেন আসে, কিন্তু আমাদের জার্নিটা ছিল একদম অন্যরকম। আমরা প্রথমে এসেছি লাচেন, আমরা প্রথমে গুরুদারমার লেক স্টার্ট করব, তারপরে আমরা বাকি ভিউ স্পটগুলো দেখব। আগেও বলেছিলাম তোমাদেরকে যে আমাদের এই যাত্রাপথটা খুব সহজ ছিল না, আমরা অনেক কষ্ট করে, অনেক বাধা পেরিয়ে আমরা এই জায়গাতে আজকে এসেছি। এখনো পর্যন্ত আমাদের স্বপ্নের সেই জায়গাতে পৌঁছতে পারিনি, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর যত এগোচ্ছিলাম পরপর যেন মনের ভেতরে না আলাদা একটা অনুভূতি কাজ
কাজ করছিল। মানে এতদিন আমি সবার ভিডিওতে দেখেছি, অনেক গল্প শুনেছি, ফাইনালি আমিও যে কোনো সময় পৌঁছাতে পারবো সেটা আমি সত্যি কোনোদিনও কল্পনাও করি। বলতে বলতে আমরা পৌঁছে গেছি, আর এই যে দেখতে পাচ্ছ আমি একদম গুরুদারমার লেকের সামনে। আর প্রথমে এসেই আমার একটু ব্রিদিং প্রবলেম হয়েছিল। আমার বুঝতেই পারছো উচ্চতাটা কতটা, 17,800 ফিট ওপরে আমরা উঠেছি, তো কষ্ট তো হবেই। তো সেখানটায় মানে মনের জোর ছিল বলেই না এতটা উঠতে পেরেছি, আসতে পেরেছি। অনেকেই তো মানে কিছুটা রাস্তা এসে দেখলাম গাড়ি ব্যাক করে নিয়ে 4 হুইলারগুলো চলে যাচ্ছে, ওদের বমি হয়ে যাচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে। কিন্তু ভগবানের ইচ্ছে ছিল বলেই হয়তো আমরা এখানে পৌঁছতে পেরেছি। কিন্তু খুব কষ্ট হচ্ছিল, মানে আমার মাঝে মাঝে এত কষ্ট হচ্ছিল যে আমি কেঁদেও ফেলেছিলাম। আর এখানটায় সেই লেভেলের ঠান্ডা, 2টো করে জ্যাকেট পরা আছে, তারপরে তো ইনার আছে। তো এত ঠান্ডা মানে কি বলবো, মানে হাত পায়ে কোনো মানে চিমটি কাটলেও না কোনো ফিল করতে পারছি না। আর হাতগুলো তো পুরো আইস হয়ে গেছে, কারণ কি ভিডিও করার জন্য আমি অনেকবারই গ্লাভসগুলো খুলেছি রাস্তাতে। আর সত্যি এখানে শ্বাসকষ্টের প্রচুর প্রবলেম হয়, অক্সিজেন সিলিন্ডার সবসময়ের জন্য ক্যারি করা উচিত। মানে এতটা কষ্ট হয় বিশ্বাস করো, মানে চোখ দিয়ে আমার জল বেরিয়ে যাচ্ছিল। যতই কষ্ট হোক মনের মধ্যে একটা আলাদাই শান্তি লাগছিল যে সত্যি আমরা দুজন পৌঁছতে পেরেছি। আমি তো প্রচণ্ড ভয় পেয়েছিলাম যখন শুনেছিলাম 17,800 ফিট ওপরে উঠতে হবে। তখন আমি ভাবছিলাম কি করে যাব, আমরা দুটো মানুষ, যদি আমাদের কিছু হয়ে যায়। কিন্তু মনের জোরটা প্রচুর ছিল, আর তোমাদের দাদাভাই তো সবসময়ের জন্য আমাকে এতটা মনের জোর জগিয়ে গেছে, মানে কি বলবো। রাস্তাতে যখন আসছিলাম এত কষ্ট হচ্ছিল, আমার হাতগুলো যন্ত্রণা করছে, কেমন হচ্ছে, আমার কান্না পেয়ে যাচ্ছে। তবুও আমি ওকে বলছি আমি ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমরা যাব, আমরা কিন্তু ওখানে গিয়ে পৌঁছবো। আর সত্যি দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর জলটা এত সুন্দর নীল, কি বলবো, আর চারপাশের ভিউটা এত সুন্দর লাগছিল। মানে এই জায়গাতে আসতে পেরে না সত্যি আমার জীবনটা মনে ধন্য হয়ে গেছে। অনেকের কাছে শুনেছি যে এই লেকের জলটা খুবই পবিত্র, আর এই লেকে সবাই না হাজার চেষ্টা করলেও আসতে পারে না, খুব কম মানুষই আসতে পারে, কারণ এই উচ্চতার জন্য না সাহস করে সব ড্রাইভাররা নিয়ে আসে না। আজকে যে আমি এই সুন্দর একটা জায়গাতে দাঁড়িয়ে থাকতে পেরেছি তার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার হাজব্যান্ড। ও যদি না থাকতো তাহলে আমি হয়তো আজকে এই জায়গাটাতে আসতে পারতাম না। বছরের বেশিরভাগ সময় এই জলটা বরফে ঢাকা থাকে, কিন্তু আমরা যেহেতু এপ্রিল মাসের শেষের দিকে এসেছিলাম যার কারণে এই জলটা পুরো একদম নীল হয়েছিল। সবাই বলে এখানে এসে তুমি তোমার মনের ইচ্ছে মতো বাড়ি সাজাতে পারো, তাহলে তোমারও ওই রকম ভাবে নিজের বাড়ি হবে। চারতলাই থাক, এরপরে বাড়ি করা যাবে না, থাক ছেড়ে দাও। এই তো সুন্দর করে বসো বসো, এটা ফেরত বসো। জায়গাটা এত সুন্দর, মানে এখানে যতক্ষণ আমি ছিলাম আমার মধ্যে না একটা পজিটিভ এনার্জি কাজ করছিল, আর আমার না জায়গাটা থেকে যেতে ইচ্ছে করছিল না, এত ভালো লাগছে। আমরা ওই নিচ দিয়ে উঠে এসেছি, এটার উচ্চতা প্রায় 17,000 সামথিং, মানে 17,000 ফুট সামথিং উচ্চতা। তো এতটা আমরা লেভেলে উঠেছি। হাতে সবসময় অক্সিজেন সিলিন্ডার রেখে দিয়েছি, অক্সিজেন হাঁটলেও হাঁপিয়ে উঠছি। অবশ্যই ক্যারি করবে, আমি তো কথা বলছি কেমন একটা হচ্ছে আমার। আর এদিকে আছে গুরুদারমার টেম্পল, আর আমার পেছনের দিকে হচ্ছে গুরুদারমার লেক। শরীরে যেমন কষ্ট হচ্ছিল তেমনি মন থেকে অনেকটা শান্তি উপলব্ধি করতে পারছিলাম, তার জন্য আমরা এখানে 1 ঘন্টা ছিলাম। অবশ্যই অক্সিজেন ক্যারি করবে, আর অবশ্যই গরম জল ক্যারি করবে, ঠান্ডা জল একদমই না। আমরা যে তারপর দাঁড়িয়েছিলাম এই জায়গায় আমাদের গরম জল আলাদা দিয়ে গরম জায়গাতে জল পাবে না, কিনতেও পাবে না, খাবার জলও পাবে না, কারণ এই জায়গাগুলো এমন, কোনো জায়গাতে কোনো দোকানপাট কিচ্ছু নেই। আর পারলে কিছু শুকনো খাবারও ব্যাগের মধ্যে ক্যারি করতে পারো, আর চেষ্টা করবে যতটা খালি পেটে আসা যায়, ভরা পেটে আসবে না, মানে বমিও হয়ে যেতে পারে। অনেকের গাড়িতে আসছিল 4 হুইলারে, অনেকের এরকম প্রবলেম, বমি করছে, বলো গাড়িতে চাপতে পারছে না, পড়ে যাচ্ছে। এখানে এই যে গাড়িতে উঠছে তাতেই মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আমার ইচ্ছে ছিল লেকে নেমে জল নেব, বাট অনেকটা ডাউন, আমার শরীরটা নিতে পারছে না। আর একটা যেটা কথা বলি, আমি এখানে এসে জানতে পেরেছি এই লেকে মানে এসে এখানে এসে একটা কয়েন নিয়ে তুমি তোমার উইশ, যেটা তোমার মনের ইচ্ছে আছে সেটা তুমি প্রে করে এইখানে কয়েন ফেলে দিতে পারো, তাতে নাকি তোমার 1 বছরের মধ্যে
তোমার ইচ্ছে পূরণ হয়ে যাবে। তো আমিও দিয়েছি, এত দূর এসেছি। আর একটা ওই যে দেখতে পেলে পাহাড়ের ওপর বাড়ি তোলার চেষ্টা করেছি, যাতে ভবিষ্যতে ভগবান আমার মুখের দিকেও মানে তাকায়। সবাই করেছে, প্রচলন আছে, তাই আমিও এখানে করলাম। তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়ানোটা সেফও নয়। সবাই বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরিয়ে যাব, কারণ মানুষজনের সাথে থাকাটাই সব থেকে বেশি সেফ। তো চলো এখান থেকে বেরোই, পরে আবার কথা হবে। টেম্পলটাই চলে এসেছি, গুরুদ্বারমার টেম্পল। তো এখানটায় আমি একটু প্রণাম করে নেবো। প্রথমে ভেবেছিলাম যে বন্ধ আছে, বাট দেখলাম ভেতরে তো বন্ধই আছে। দূর থেকে প্রণাম করে নেবো। আর এই যে দেখতে পাচ্ছ সবাই, এই যে দেখো যে যার মতো করে ঘর সাজিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে মন্দির, মন্দিরের ভেতর দিয়ে বন্ধ করা, একটু ভেতরে যাও। হ্যাঁ ঠিক আছে। এদিকে বন্ধ করা আছে। বেশি কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। আর আমরা যখন এখানে আসছিলাম, একটা মানে পাহাড়ি মানুষজন, ওরা মানে দোকান ওদের বাড়ি, তো ওরা জল তো পাওয়া যাচ্ছিল না, তো ওদেরকে যখন জল খাবো বললাম, ওরা আমাদের ফ্লাক্সে গরম জল আদা দেওয়া মানে একদম ফুল করে দিয়েছিল ফ্লাক্সে। ওই জলটাই আমরা ক্যারি করছি, নাহলে পুরো ফেসেই যেতাম। এখানে সব জায়গায় ঠান্ডা জল বিক্রি হয়, তোমরা কোনো জায়গাতে জলও পাবে না, বিক্রি জলও পাবে না, বোতলও তোমরা কিনতে পাবে না। মানে সিল যেগুলো আমরা সিল বোতল পাই জলের, সেগুলো পাবে না, বাট নর্মাল যে বোতলে আমরা জল ভরে নিয়ে আসি ওইগুলোই তোমরা পাবে। 70 টাকা 80 টাকা করে নেবে, তবে ঠান্ডা জল, গরম জল কেউ দেবে না তোমাকে। আর যেগুলো ওই যে বললাম বাড়ির সাথে দোকান আছে, সেগুলো অনেক দূরে দূরে, এই ভেতরে কোনো এরিয়াতে কোনো দোকানপাট কিছুই পাবে না। চলো আমি আবার এখানে ঘর সাজিয়ে দিই। পড়ে আছে। ওই ওপরটাই দাও, সাজাও তুমি, আমি পোস্টে ভিডিওটা করছি। ওখানে লেকে দেখেছিলে, আমি ওখানে পাথর দিয়ে সাজিয়েছিলাম। আবার এখানে মন্দিরেও দেখলাম সবাই এখানে সাজিয়েছে, তাই আমিও এখানটায় আমার বাড়িটা সাজিয়ে দিলাম। ভগবান যদি চায় আমাদের এই স্বপ্নগুলো পূরণ করবে। আর যারা আমার ভিডিওগুলো দেখছে, আমি ভগবানের কাছে প্রে করব তাদেরও যেন সব স্বপ্ন পূরণ হয়। যারা আমার ভিডিওর মাধ্যমে গুরুদ্বারমার লেকটা দর্শন করলে তাদেরও অনেক ভালো হবে। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, আমার আত্মীয় পরিজন, আমার বন্ধু বান্ধব, শত্রু সবার ভালো হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। সুস্থ থাকবে আর প্রে করবে আমরা যাতে খুব ভালোভাবে ট্রাভেল করতে পারি। আমাদের গুরুদ্বারমার লেক দর্শন কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে ফিরে যাই। আর বিশ্বাস করো, আমরা যখন যাচ্ছিলাম তখন পুরো লেকটা ফাঁকা হয়ে গেছিল, কারণ তখন আমরা দুজনই ছিলাম। ওই যে তোমাদেরকে বললাম না যে আমরা অনেকটা সময় কাটিয়েছি, পুরো 1 ঘন্টা আমরা চারদিক ঘুরেছি, বসেছি, মানে কি বলবো, আলাদাই একটা শান্তি আমি উপলব্ধি করতে পারছিলাম। হ্যাঁ, হয়তো আমার শারীরিক কষ্ট যেমন হচ্ছিল, বিশ্বাস করো আমি আনন্দে, আমার যে কান্নাটা পাচ্ছিল না, সেটা অনেক সময় আনন্দেও হচ্ছিল। কারণ সত্যি কথা বলতে আমি ওখানে বসে থেকে না বিশ্বাস করতে পারছিলাম না যে আমি সত্যি এখানে পৌঁছতে পেরেছি। আর সত্যি কথা বলতে জায়গাটা এতটাই পবিত্র না, মানে তোমরা ওখানটায় গেলে নিজেই বুঝতে পারবে। ওখানে গেলে না আলাদাই একটা শান্তি উপলব্ধি করতে পারবে। গুরুদ্বারমার লেক আসতে হলে 12টার আগেই এখানে চলে আসতে হবে, 12টার পরে এখানটায় কিন্তু আর অ্যালাউ করে না। আর আমরা পৌঁছে গেছিলাম 8টার সময় পুরো, কারণ আমরা সেইভাবেই বেরিয়েছিলাম, কারণ আজকে আমরা আবার এখান থেকে বেরিয়ে আলাদা একটা ডেস্টিনেশনে যাব। সেই কারণে জায়গাটা আমার এত ভালো লাগছিল, আমার এখান থেকে সত্যি কথা বলতে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, যেতে তো হবে। যার যেখানে গন্তব্য তাকে তো সেখানে পৌঁছতেই হবে। আর চারপাশে দেখো পাহাড়ের চূড়াগুলোতে এত সুন্দর বরফ ঢেকে আছে, মানে দূর থেকে না মনে হচ্ছিল যেন রূপোর মতো চকচক করছিল। আর আমরা যখন ফিরছিলাম, ফেরার পথে অনেক বাইকারের সাথে দেখা হচ্ছিল, আমাদের মতো যারা বাইকে গেছে, তারাও আমাদেরকে উইশ করছিল, আমরাও তাদেরকে উইশ করছিলাম, যাতে তাদের যাত্রাপথটা খুব শুভ হয়, যাতে খুব ভালো হয়।
আমরা এখন গুরুদাম্মার লেক থেকে নিচের দিকে নামছি আর লাচাগুড়ি আর দেখো বন্ধুরা এই পাহাড়ি অপূর্ব সুন্দর। দেখো একই আছে দুরকম কালার, এত সুন্দর। তারপরে আরেকটা তোমাদেরকে তুমি দেখাচ্ছি একটু। এই একটা ফুল দেখো, নিচের দিকে একদম সেই পাতা আছে, যেরকম এ হয় না, মূলো হয় না, মূলো পাতার মতো দেখো। আর এই যে একটা করে সব এরকম ডান দিয়ে পুরো রাস্তা পাহাড় জুড়ে এই ফুলগুলো। ক্যামেরা সব দেখা যাচ্ছে না ঠিকঠাক করে, ক্যামেরা এই দেখো। অসাধারণ। পুরো পাহাড়টা জুড়ে এই ফুলগুলো আছে, পুরো পাহাড় জুড়ে। দারুণ, মানে পার্পল কালারের ফুল, তার মাঝখানে এইগুলো আছে। সুন্দর সুন্দর। এই সময়টা এলে এই ফুলগুলো দেখতে পাবো। রাস্তার দুপাশে এই এত সুন্দর সুন্দর ফুলগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপরে একটু এগিয়ে আসার পরে এই সুন্দর সুন্দর গাছগুলো দেখলাম। এগুলোর আমি নাম জানি না, দেখতে খুবই ভালো লাগছিল। কিছু গাছে পাতা হয়েছে মেরুন কালার, কিছু গাছে পাতা লাল রঙের, কিছু সোনালী রঙের, কিছু সবুজ রঙের। আর একটা বিশেষত্ব ছিল যে গাছের পুরো ছাল উঠে যাচ্ছিল, মানে সে যেরকম মানুষের যেরকম চামড়া যেরকম ওঠে কালে, সেই রকম গাছের ছালটা না দেখলাম পুরো গাছের ছাল উঠে গেছে। মানে কেমন একটা দেখতে, এটাই হয়তো এই গাছটার বিশেষত্ব। কি বলবে? কিছু বলবো আর কি, রেডি হয়ে যাচ্ছে, চলে যাবো, তাড়াতাড়ি করছি। আমার বরের ফটো তোলা শেষ হচ্ছে না, মনে হচ্ছে এইখানেই সব ফটো তুলে নেবে, আর কোথাও যাবে না। আমি বললাম ওই ফুলের চারাগুলো নিয়ে যাবো, বলছে এখানে তুলতে হবে না, দেরি হয়ে যাবে, অন্য জায়গায় গিয়ে তুলবে, লাচুঙে গিয়ে। তুলতে দিল না। দেখো কি সুন্দর ফুলগুলো। আমাকে নামিয়ে দিয়েছে, আমি এখন হেঁটে হেঁটে ওই ওপরে উঠবো, আর উনি এরকম গাড়িতে চেপে চেপে যাবেন, ঠিক আছে। তারপরে আবার ফোনটা আমাকে ধরিয়ে দিল, বলছি তুমি ভিডিও করে করে যাও, আর পেছন থেকে কেউ এসে আমার পেছনে দেবে, আর আমি একদম উল্টে যাব। চলো, কি আর করা যাবে, ভিডিও করে করে যাই, তোমাদের সাথে কথা বলতে বলতে, এন্টারটেনমেন্ট করতে করতে। এই যে দেখো তোমাদের দাদাভাই যাচ্ছে, বাইরে ভাই রাস্তাটা দেখেছো? আর এই যে দেখো রাস্তা, দেখেছো দেখেছো কিরকম হচ্ছে? বাবা, রাম 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 রাম। আমি তো পুরো রাস্তা হর হর মহাদেব, হর হর মহাদেব করে করেই আসছি। দেখো এগুলো সব পাহাড়গুলো সব ধস নিয়েছে, দেখেছো? পুরো পাহাড়টা ধস নিয়েছে। আমি এই যে উঠছি, পুরো এই ওঠার সময় প্রচুর পরিমাণে অক্সিজেন লেভেল ঘাটতি হয়, কি বলবো। কোনটা দেখো, ওই উঁচুটা থেকে নেমে উঠে এলাম, এখনো আরো অনেকটা। এই যে দেখো লাঞ্চ দিয়ে দিয়েছে আমাদের, কারণ আমরা খেয়ে দিয়ে বেরোবো, সেই জন্য পাঁপড়, আচার, লঙ্কা পেঁয়াজ, ডাল, এগ, ভেজিটেবলস। যদিও আমাদেরকে একদম ভূতের মতো দেখা যাচ্ছে, কারণ এখানে কাল থেকেই কারেন্ট নেই। গ্যাংটক থেকে সমস্যা। হ্যাঁ, গ্যাংটক থেকে পুরো একদম নাকি বাস্ট হয়ে গেছে বলছে কারেন্টের কী সব মেশিন, যার কারণে কাল থেকে কারেন্ট নেই। কালকে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করেছিলাম, আজকে এখন
এই সানলাইট লাঞ্চ করছি। আর সত্যি কথা বলতে এখানকার খাবার খুব ভালো, বলো? রান্না বান্নাগুলো দারুণ। ডালটা তো আমার সেই লাগে, কালকেও দারুণ লেগেছিল। আজকেও সেম। আর এখানে কি বলতো, কেউ বাসি খাবার দেয় না, তাই না? না, সবাই সঙ্গে সঙ্গে রান্না করে খেতে হলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে থেকে বলতে হবে। কারণ এদেরকে তো সব কিছু গ্যাংটক থেকে নিয়ে আসতে হয়, যার কারণে এরা কোনো কিছু নষ্ট করে না। চলো আমরা খেয়ে নিই, খেয়ে আমাদেরকে আবার বেরোতে হবে। তারপরে মানে খাওয়ার পরে আমাদের ব্যাগ বাঁধতে হবে, যেটা সব থেকে আমাদের বড় কাজ। তারপরে একটু বসে বেরাবো। চলো টাটা।